হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল। দেখো, আজকে তোমাদের জন্য আমি ভারতীয় সংবিধানের পার্ট 2 নিয়ে ডিসকাস করব। অলরেডি পার্ট 1 হয়ে গেছে, যারা পার্ট 1 দেখোনি অবশ্যই পার্ট 1 দেখে নেবে, কারণ সেখানেও কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি ডিসকাস করেছি। আজকেও তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি ডিসকাস করবো। আর তোমরা জানো যে আমি প্রশ্নের সাথে আরো এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে থাকি, যেগুলো পরীক্ষায় আসার মতো। তার জন্য তোমাদেরকে একটাই তো কথা বলে থাকি যে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং প্রতিটি কোশ্চেনের সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। তোমাদেরকে পার্ট 1 এ আমি যেটা বলেছিলাম যে তোমাদের আমি সাপোর্ট চাই, তো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করেছো। পার্ট 1 এ বলেছিলাম 200 লাইক চাই আমি ভিডিওতে, 200 লাইক এবং 2K ভিউ দেখতে চাই। তো তোমরা আমাকে এই সাপোর্টটা করেছো, তো এরকম সাপোর্ট করতে থাকো। ঠিক এই পার্ট 2 তে আমি তোমাদেরকে সেম কন্ডিশন, 200 লাইক এবং 2K ভিউ দেখতে চাই, তবে আমি তোমাদের জন্য সংবিধানের পার্ট 3 নিয়ে চলে আসবো। তো ভিডিওটি লাইক করতে থাকো, ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা আমাকে সত্যি মন থেকে লাইক করো, তাদেরকে বলবো প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করো, যাতে খুব তাড়াতাড়ি 2K ভিউ চলে আসে। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এছাড়াও তোমরা জানো আমি অলরেডি 8টা প্র্যাকটিস সেট করেছি, সেগুলো তোমরা দেখে নেবে। 4টে সায়েন্সের ক্লাস করেছি, সেগুলো দেখে নেবে, কারণ সেখানেও কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি ডিসকাস করেছি। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, গণপরিষদের কথা প্রথম কে উল্লেখ করেন? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, গণপরিষদের কথা প্রথম কে উল্লেখ করেন? তো গণপরিষদ সম্পর্কে আশা করব তোমরা সকলেই পরিচিত। গণপরিষদ বলতে বোঝায় জনসাধারণ দ্বারা নির্বাচিত, অর্থাৎ জনগণ একটা কিছু প্রতিনিধিদের নির্বাচিত করেছিল। মনে রাখো, মনে রাখো এটা, জনগণ কিছু প্রতিনিধি নির্বাচিত করেছিল, কেন নির্বাচিত করেছিল? নির্বাচিত করেছিল এই জন্যই, আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান গঠন করার জন্য কিছু প্রতিনিধি নির্বাচন করেছিল। আর এই প্রতিনিধির যে সংস্থা, সেটাকেই বলা হয় গণপরিষদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ জনসাধারণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সংস্থা, যা আমাদের দেশের সংবিধান গঠন করেছিল, তাদেরকেই বলা হতো গণপরিষদ। ওকে, তো এই গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিল? এটা প্রথম বলেছিল এম.এন. রয়। মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ নাম, এম.এন. রয়। আর এম.এন. রয় বলতে আমরা কি বুঝি? এম.এন. রয় বলতে আমরা বুঝি মানবেন্দ্র রয়। আশা করি তোমরা সকলেই পরিচিত মানবেন্দ্র রয় সম্পর্কে। এই মানবেন্দ্র রায় কত সালে বলেছিল, সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। মানবেন্দ্র রায় প্রথম বলেছিল 1923 সালে। 1923 সালে মানবেন্দ্র রায় প্রথম গণপরিষদ গঠনের কথা বলেছিল। আর এর পরবর্তীতে কে বলেছিল? এর পরবর্তীতে গান্ধীজি বলেছিল। দেখো, এটা মনে রাখো, গান্ধীজি কত সালে বলেছিল? গান্ধীজি বলেছিল 1939 সালে। মনে রাখো, 1939 সালে হরিজন পত্রিকায়, গান্ধীজির যে হরিজন পত্রিকা ছিল, সেই হরিজন পত্রিকাতে গান্ধীজি এই গণপরিষদ গঠনের কথা বলেছিল। আর এছাড়াও তোমরা জানো আরেকটা তথ্য মনে রাখো, 1942 সালে যে ক্রিপস মিশন ভারতে এসেছিল, এটা মনে রাখো, 1942 সালে যে ক্রিপস মিশন ভারতে এসেছিল, এই ক্রিপস মিশন ভারতে এসেছিল এই গণপরিষদ গঠনের জন্যই, এটা কিন্তু মনে রাখো। কিন্তু এটা ক্রিপস মিশন ব্যর্থ হয়ে গেছিল, তোমরা সকলেই জানো। ওকে, আর এছাড়াও গণপরিষদ তাহলে কবে গঠন হলো সেটা মনে রাখো। এ ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো। গণপরিষদ গঠন হলো তোমরা নিশ্চয়ই জানো 1946 সালে, 6ই ডিসেম্বর গঠন হলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কবে গঠন হলো। আর যখন গঠন হলো তখন সদস্য সংখ্যা কত ছিল সেটা মনে রাখো। তখন সদস্য সংখ্যা ছিল 389, অর্থাৎ 389 জন সদস্য সংখ্যা ছিল। ওকে, প্রথম অধিবেশন কে করলো, সেই ধরনের কোশ্চেন হতে পারে। প্রথম অধিবেশন কবে হলো, দেখো সেটা মনে রাখো। প্রথম অধিবেশন হয়েছিল তোমরা জানো 1946 সালেই। কবে? 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর। আর তখন সভাপতিত্ব কে করছিল? তখন জানো সভাপতিত্ব করছিল সচ্চিদানন্দ সিনহা, সেটা মনে রাখো, সচ্চিদানন্দ সিনহা। আর এই সচ্চিদানন্দ সিনহা তোমরা জানো, সকলেই জানো যে অস্থায়ী সভাপতি ছিল, অস্থায়ী সভাপতি। আর এই সচ্চিদানন্দ সিনহাকে কে নির্বাচিত করেছিল, সে ধরনের কোশ্চেন হতে পারে। অর্থাৎ মনে রাখো, তখন যে কংগ্রেস সভাপতি ছিল, সে ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন হতে পারে যে সচ্চিদানন্দ সিনহাকে কে নিযুক্ত করেছিল। তখন যে কংগ্রেস সভাপতি ছিল, কে ছিল? জে.বি. কৃপালিনী, সেটাও মনে রাখো। কংগ্রেস সভাপতি ছিল জে.বি. কৃপালিনী। এই জে.বি. কৃপালিনী প্রস্তাবেই সচ্চিদানন্দ সিনহাকে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিল। আর তোমরা জানো এর পরের যে অধিবেশন হয়েছিল সেটা 1946 সালের 11 ডিসেম্বর, অর্থাৎ দুদিন পরেই হয়েছিল। আর তখন কে সভাপতিত্ব করছিল? রাজেন্দ্র প্রসাদ। এই ধরনের কোশ্চেনও তোমরা পাবে।
রাজেন্দ্র প্রসাদ। তো প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ, সবগুলো তথ্য আশা করি তোমরা মনে রাখবে। কংগ্রেসের যে সভাপতি ছিল, কংগ্রেসের সভাপতি তখন জেবি কৃপালিনী। এই জেবি কৃপালিনীর প্রস্তাবেই সচ্চিদানন্দ সিনহাকে তখন অস্থায়ী সভাপতি বানানো হয়েছিল। ওকে, তাহলে প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ, সবগুলো তথ্য মনে রাখো। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন। দেখো অ্যাডহক কমিটি, গণপরিষদের একটা কমিটি ছিল। তো গণপরিষদ সম্পর্কে তোমাদের আমি একটু আগে অনেকগুলো তথ্য দিয়েছি, আশা করি তোমরা প্রত্যেকটা তথ্য মনে রেখেছো। সেই গণপরিষদে মোট কতগুলো কমিটি ছিল এটাও মনে রাখো। গণপরিষদে মোট 22টা কমিটি ছিল, 22টা কমিটি, এটা মনে রাখো। প্রথম তথ্য, 22টা কমিটি ছিল। এই 22টা কমিটির মধ্যে অ্যাডহক একটা কমিটি ছিল। তোমরা নিশ্চয়ই যেমন ড্রাফটিং কমিটির নাম আমি আশা করবো সকলেই শুনেছো, ঠিক একই রকম অ্যাডহক কমিটি নাম শুনেছো। এছাড়াও বিজনেস কমিটি ছিল, এ ধরনের কমিটি অনেক, টোটাল 22টা কমিটি ছিল। ওকে, তো অ্যাডহক কমিটি যেটা কিনা, এছাড়াও মনে রাখো এই অ্যাডহক কমিটির চেয়ারম্যান তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই অ্যাডহক কমিটি কি জন্য গঠন করা হয়েছিল সেটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমি প্রত্যেকটা তথ্য তোমাদেরকে দিচ্ছি, ভালো করে মনে রাখো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। ওকে, তো দেখো এই অ্যাডহক কমিটির কি জন্য গঠন করা হয়েছিল, এটা ছিল জাতীয় পতাকা সম্পর্কিত একটা কমিটি। মনে রাখো পতাকা জাতীয় পতাকা সম্পর্কিত একটা কমিটি ছিল, হলো অ্যাডহক কমিটি সম্পর্কিত কমিটি। তো এটাও তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে যে জাতীয় পতাকা সম্পর্কিত কোন কমিটি গঠন করা হয়েছিল, তখন অ্যান্সার হবে অ্যাডহক কমিটি। তো অ্যাডহক কমিটির যে চেয়ারম্যান, তোমরা আশা করি তোমরা সকলেই জানো, আশা করব, তবু তোমাদের মনে রাখার জন্য বলছি, অ্যাডহক কমিটির যে চেয়ারম্যান সে প্রথম রাষ্ট্রপতি। তো তোমরা সকলেই জানো প্রথম রাষ্ট্রপতিকে, আমাদের প্রথম রাষ্ট্রপতি। আর এছাড়াও তোমাদেরকে বলেছিলাম যে গণপরিষদের যে প্রথম যে স্থায়ী সভাপতি হয়েছিল, গণপরিষদের প্রথম যে স্থায়ী সভাপতি হয়েছিল, তোমাদের প্রথমে বললাম যে অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা, তারপরে হয়েছিল স্থায়ী সভাপতি। সেই স্থায়ী সভাপতি অ্যাডহক কমিটির চেয়ারম্যান ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যান্সার কি হবে। আর একটা তথ্য তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাডহক কমিটির যে চেয়ারম্যান ছিল, অ্যাডহক কমিটির যে চেয়ারম্যান ছিল তার সমাধি, মনে রাখো এই ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই জানো, সমাধি কোথায় আছে, তার সমাধি দেওয়া আছে মহাপ্রয়াণ ঘাটে। এটা মনে রাখো, মহাপ্রয়াণ ঘাটে তার সমাধি আছে। তো তোমাদেরকে এর আগে বলেছিলাম, তো এটা অ্যান্সার হয়ে যাবে। যাই হোক, রাজেন্দ্র প্রসাদ, তোমরা বুঝতে পেরেছো আশা করব। রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রথম রাষ্ট্রপতি, তোমরা সকলেই জানো। রাজেন্দ্র প্রসাদ যে কিনা গণপরিষদের স্থায়ী সভাপতি হয়েছিল, প্রথমে অস্থায়ী সভাপতি হয়েছিল সচ্চিদানন্দ সিনহা, তারপরে স্থায়ী সভাপতি হলো রাজেন্দ্র প্রসাদ। সেই রাজেন্দ্র প্রসাদই হলো অ্যাডহক কমিটির চেয়ারম্যান। আর অ্যাডহক কমিটি কি বললাম, জাতীয় পতাকা সম্পর্কিত একটা কমিটি। আর যার সমাধি আছে, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদেরই সমাধি কোথায় আছে, মহাপ্রয়াণ ঘাটে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এছাড়াও তোমাদেরকে বললাম টোটাল কটা কমিটি আছে, টোটাল গণপরিষদের 22টা কমিটি হয়েছিল, যার মধ্যে অ্যাডহক কমিটি। এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো ড্রাফটিং কমিটির নাম তোমরা প্রত্যেকেই শুনেছো আশা করব। কি কমিটি, ড্রাফটিং কমিটি। আর এই ড্রাফটিং কমিটির যদি চেয়ারম্যান বলতো তাহলে কি হতো, আশা করি তোমরা সকলেই জানো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান আম্বেদকর। এটাও তাহলে একই সঙ্গে মনে রাখো, আম্বেদকর ছিল ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আর একটা কমিটির নাম তোমাদের বলছি ড্রাফটিং কমিটি ছাড়াও, সেটা মনে রাখো, ড্রাফটিং কমিটি ছাড়া আর একটা কমিটি ছিল, সেটা হলো বিজনেস কমিটি, সেটা মনে রাখো। তাহলে বিজনেস কমিটি, এই বিজনেস কমিটিটাও গুরুত্বপূর্ণ। বিজনেস কমিটির চেয়ারম্যান কে ছিল, বিজনেস কমিটির চেয়ারম্যান ছিল কে এম মুন্সি। কে এম মুন্সি, এটাও মনে রাখো একই সঙ্গে, কে এম মুন্সি ছিল বিজনেস কমিটির চেয়ারম্যান। তাহলে টোটাল 3টে কমিটির নাম তোমরা জেনে গেলে, একটা বিজনেস কমিটি, একটা ড্রাফটিং কমিটি, একটা অ্যাডহক কমিটি। প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ, সবগুলো মনে রাখবে। ওকে, আর তোমাদের এই সমাধি এর আগে আমি হয়তো তোমাদেরকে বলেছিলাম মহাপ্রয়াণ ঘাটেই রাজেন্দ্র প্রসাদের সমাধি দিয়ে আছে। আর এছাড়া তোমাদেরকে বলেছিলাম ঘাট, 2-3টে ঘাট মনে রাখতে বলেছিলাম। এক তো মহাপ্রয়াণ ঘাট জেনে গেলে, একটা হয় রাজঘাট, এগুলো তোমাদের এর আগে হয়তো বলেছিলাম। একটা হয় রাজঘাট, একটা হয় বিজয় ঘাট, একটা হয় কিষান ঘাট, আর একটা হয় মহাপ্রয়াণ ঘাট, আর একটা হয় অভয় ঘাট। দেখো মোট 5খানা এই ঘাটগুলো মনে রাখবে। এক একটা ঘাটে এক একজন বিখ্যাত লোকের সমাধি রয়েছে। যেমন তোমাদের বলেছিলাম রাজঘাটে কার আছে, রাজঘাটে আছে মহাত্মা গান্ধীর।
বিজয় ঘাটে কার আছে? লাল বাহাদুর শাস্ত্রীর আছে। কিষান ঘাটে কার আছে? চৌধুরী চরণ সিং এর আছে। মহাপ্রয়াণ ঘাটে তো জেনেই গেলে রাজেন্দ্র প্রসাদের আছে। আর অভয় ঘাটে কার আছে? মোরারজি দেশাই। তো প্রত্যেকটা পার্সন গুরুত্বপূর্ণ, সবগুলো একই সঙ্গে মনে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করবে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 21-এর এ ধারাতে কি অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটাও। 21-এর এ বহুবার পরীক্ষায় এসে, তোমরা ভালো করে মনে রাখো, তোমরাও পরীক্ষাতে নেক্সট পরীক্ষাতে পেয়ে যাবে হয়তো। তো 21-এর এ ধারাতে শিক্ষাকে তোমরা নিশ্চয়ই জানো, শিক্ষাকে মৌলিক অধিকারের কথা বলা আছে। শিক্ষাকে মৌলিক অধিকার, মৌলিক অধিকার এইটাই অন্তর্ভুক্ত করা হয়েছে 21-এর এতে। তো 21-এর এ ধারাতে কি বলা আছে? শিক্ষাকে মৌলিক অধিকার করার কথা বলা আছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এই শিক্ষাকে মৌলিক অধিকার করার কথা কত সালে হয়েছিল বা কততম সংবিধান সংশোধনীতে করা হয়েছিল, এই ধরনের কোশ্চেনও হতে পারে। এটা কত সালে করা হয়েছে, তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো। কত সালে করা হয়েছে? এটা হয়েছিল 2002 সালে, 2002 সালে। ওকে, নেক্সট কোশ্চেন হতে পারে যে শিক্ষাকে মৌলিক অধিকার, এটা অর্থাৎ 21-এর এ ধারাটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, সেই কোশ্চেনটা হতে পারে। সেটা মনে রাখো, সেটা 86তম, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। আর এছাড়াও তোমরা জানো এই শিক্ষার মৌলিক অধিকার, এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই ধরনের কোশ্চেন হতে পারে, এটা একটা মৌলিক অধিকার, তোমরা সকলেই জানো। আর মৌলিক অধিকার তোমরা নিশ্চয়ই জানো মৌলিক অধিকার কত থেকে কতর মধ্যে আছে? 12 থেকে 35। 12 থেকে 35 নং ধারাগুলো হলো সব মৌলিক অধিকারের কথা বলা আছে, যেটা পার্ট 3 তে আছে। তোমরা নিশ্চয়ই জানো কত নাম্বার পার্টে আছে মৌলিক অধিকার? পার্ট 3 তে আছে। ওকে, আর এছাড়া তোমাদেরকে বলেছিলাম মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার আমেরিকা থেকে নেওয়া হয়েছে, এটাও মনে রাখো। আর এছাড়াও আর কি, মৌলিক অধিকার মোট কটা আছে তোমরা নিশ্চয়ই জানো। মৌলিক অধিকার বর্তমানে কটা? 6টা আছে। বর্তমানে 6টা, আগে কটা ছিল? আগে 7টা ছিল। এই ধরনের কোশ্চেন কোনটা বাদ দেওয়া হয়েছে সেটা মনে রাখতে পারো। সম্পত্তি অধিকার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা তথ্য মনে রাখো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের পার্লামেন্টের জিরো আওয়ার কখন শুরু হয়। দেখো প্রথমে জিরো আওয়ার সম্পর্কে তোমাদেরকে বলবো যে জিরো আওয়ার ব্যাপারটা কি। দেখো সংসদ নিয়ে তোমরা যদি বলো, তো সংসদের টাইম গুলো তাহলে মনে রাখো। সংসদের 3টে টাইম মনে রাখো। প্রথমে সংসদে প্রশ্নোত্তর পর্বের সময় মনে রাখো। সংসদে প্রশ্নোত্তর পর্বের সময় কখন? এই ধরনের কোশ্চেনও পেতে পারো। প্রশ্নোত্তর পর্বের সময় দেখো সবগুলো বলেছি, ভালো করে মনে রাখো। প্রশ্নোত্তর পর্বের সময় হলো 11টা থেকে 12টা হলো প্রশ্ন পর্বের সময়। ঠিক আছে? ওকে, এর পরবর্তী যে সময়টা আসছে সেটাই হলো জিরো আওয়ারের সময়। তাহলে জিরো আওয়ারের সময় কখন? জিরো আওয়ারের সময় তাহলে 12টা থেকে হবে। তাহলে 12টার সময় জিরো আওয়ার শুরু হয় এবং চলে কতক্ষণ? 1টা পর্যন্ত। তাহলে মনে রাখো জিরো আওয়ারের সময় হলো 12টা থেকে 1টা। এবার বিষয় জিরো আওয়ারে কি হয়, তাহলে প্রথমে তো বুঝে গেলে প্রশ্ন পর্বের সময় প্রথমে প্রশ্ন হয় সংসদে। আর জিরো আওয়ারের সময় সংসদে সদস্য কর্তৃক যে উত্থাপিত বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা। তাহলে সদস্যরা কোনো একটা বিষয় তুললে, সংসদের সদস্যরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হলে সেইটাকে জিরো আওয়ারের মধ্যে করা হয়, আলোচনার সময়। তাহলে সংসদে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা কখন হয়? জিরো আওয়ারের সময় হয়। ক্লিয়ার? আর এরপরে 1টার সময় কি হয় তোমরা জানো? 1টার সময় হয় মধ্যাহ্নভোজ। এটাও মনে রাখো, 1টার সময় মধ্যাহ্নভোজের টাইম। আর এছাড়াও তোমাদেরকে তাহলে জিরো আওয়ার ক্লিয়ার হয়ে গেছে। জিরো আওয়ারের টাইম তাহলে 12টায় শুরু হয় আর চলে কতক্ষণ? 1টা পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে মনে রাখো। আর সংসদ নিয়ে আগে তোমাদেরকে বলেছিলাম, সংসদ তোমরা জানো 79 নং ধারাতে সংসদের কথা বলা আছে। তাহলে ধারাগুলো তো তোমাদেরকে একই সাথে বলে থাকি। সংসদ কত নম্বর ধারাতে বলা আছে? সংসদ গঠনের কথা 79 নং ধারাতে বলা আছে। আর তোমরা জানো সংসদ কি নিয়ে গঠন হয়? সংসদ 3টে জিনিস, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। এগুলো তোমাদেরকে এর আগে বলেছিলি, আশা করি তোমরা মনে রেখেছো। রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। তো এই 3টে নিয়ে আমাদের সংসদ গঠিত। আর এইগুলো তাহলে তোমাদেরকে, রাজ্যসভা তোমরা জানো উচ্চকক্ষ, আর এটা কত নম্বর ধারাতে বলা আছে? 80 নং ধারাতে বলা আছে। আর 81 নং ধারাতে তোমরা মনে রাখবে একই সঙ্গে লোকসভার কথা বলা আছে। তো ধারাগুলো মনে রাখো একই সঙ্গে। রাজ্যসভাকে উচ্চকক্ষ বলে এবং লোকসভাকে নিম্নকক্ষ বলে, এভাবে মনে রাখতে পারো। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়। দেখো এটা তো খুবই ইজি কোশ্চেন, আশা করবো তোমরা সকলে এটা জানো। রাজ্যসভার সদস্যরা
বছরের জন্য নির্বাচিত হয়, 6 বছরের জন্য। তো দেখো তার সঙ্গে মনে রাখো রাজ্যসভার সদস্যরা তোমরা জানো যে 2 বছর পর পর, এটা মনে রাখো 2 বছর পর পর রাজ্যসভার সদস্যরা 1/3 মেম্বার অবসর গ্রহণ করে, 1/3 মেম্বার অবসর গ্রহণ করে। অর্থাৎ এইভাবে মনে রাখতে পারো 2 into 1/3 দ্যাট ইজ 6 ইয়ার, 6 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। আর 2 বছর পর পর 1/3 মেম্বার অবসর গ্রহণ করে। এই কোশ্চেনটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখো। আর একটু আগে তোমাদের রাজ্যসভা নিয়ে বলেছি, রাজ্যসভা যেটা 80 নম্বর ধারাতে বলা আছে, তোমাদেরকে একটু আগে বলেছি 80 নম্বর ধারাতে কিসের কথা বলা আছে, রাজ্যসভার কথা বলা আছে। রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য তোমরা জানো 30 বছর ন্যূনতম হতে হয়। এগুলো এক্সট্রা তথ্য মনে রাখো, এক একটা ছোট ছোট প্রশ্ন মনে রাখো। এছাড়াও তোমাদেরকে বললাম রাজ্যসভা হলো স্থায়ী কক্ষ, উচ্চ কক্ষ, স্থায়ী কক্ষ, এইভাবে মনে রাখতে হবে। রাজ্যসভা হলো স্থায়ী কক্ষ বলা হয়, উচ্চ কক্ষ বলা হয়। আর এই স্থায়ী কক্ষ বলা আছে কত নম্বর ধারাতে, এটা মনে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ। স্থায়ী কক্ষ বলা আছে 83 বলা আছে, 83 নং ধারাতে বলা আছে যে রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ। তোমরা জানো যে রাজ্যসভার সদস্য কতজন, 250 জন সদস্য। এটা মনে রাখো সর্বোচ্চ কতজন সদস্য হয়, 250 জন সদস্য হয় রাজ্যসভায়। আর এই 250 জন কত নম্বর ধারাতে বলা আছে, 250 জন, এটা 80 নম্বর ধারাতেই বলা আছে, 80 নম্বর ধারাতে। ওকে। আর রাজ্যসভার এই যে সদস্যরা, এটাও গুরুত্বপূর্ণ, রাজ্যসভার সদস্যরা মনে রাখবে পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এটা কিন্তু মনে রাখো, পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। ওকে। আর এছাড়া তোমরা জানো রাজ্যসভায় সভাপতিত্ব কে করে, রাজ্যসভায় সভাপতিত্ব করে, এটা মনে রাখো, রাজ্যসভায় সভাপতিত্ব করে কে, উপরাষ্ট্রপতি। এটা কিন্তু মনে রাখো, সভাপতিত্ব করে কে, উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করে। আর এছাড়াও রাজ্যসভা কবে গঠন হয়েছে, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, রাজ্যসভা কবে গঠন হয়েছে এটা মনে রাখো। তাহলে রাজ্যসভা গঠন হয়েছে, কবে গঠন হয়েছে, রাজ্যসভা গঠন হয়েছে 1952 সালে। 1952 সালের ডেটটা মনে রাখো, 3 ফেব্রুয়ারি রাজ্যসভা গঠন হয়েছে, 3 ফেব্রুয়ারি। আর তোমরা জানো রাজ্যসভায় যে 250 জন মেম্বার, তার মধ্যে তোমরা জানো যে 12 জন রাষ্ট্রপতি নিয়োগ করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি নিয়োগ করে কতজন, 12 জন। আর এটা কত নাম্বার ধারাতে বলা আছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে 12 জন রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে, এটা কত নাম্বার ধারাতে বলা আছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদেরকে আমি যেটা বলেছি কন্ডিশন কি, 200 লাইক আমি দেখতে চাই ভিডিওতে, 200 লাইক এবং 2K ভিউ দেখতে চাই। তার জন্য তোমরা প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। যখনই 200 লাইক এবং 2K ভিউ দেখতে পাবো, আমি তোমাদের জন্য পার্ট 3 নিয়ে অবশ্যই আলোচনা করব। এটা পার্ট 2 চলছে, পার্ট 3 পাওয়ার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো। আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় সঙ্গীত জনগণ মন কোন কবিতা থেকে গৃহীত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ, জনগণ মন কোন কবিতা থেকে গৃহীত। দেখো এই কোশ্চেনটার সাথে আমি তোমাদেরকে আরো অনেক তথ্য দিয়ে থাকবো, তোমরা সব তথ্যগুলো মনে রাখবে। দেখো জনগণ মন কোন কবিতা থেকে গৃহীত, এটা ভারত বিধাতা, মনে রাখো, ভারত বিধাতা, ভারত বিধাতা কবিতা থেকে গৃহীত, বিধাতা কবিতা থেকে গৃহীত। ওকে। তাছাড়াও এই ধরনের কোশ্চেন হতে পারে যে জনগণ মন প্রথম কবে গাওয়া হয়, তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই পাবে, প্রথম কবে গাওয়া হয়। তো সেটাও মনে রাখো, তাহলে জনগণ মন প্রথম গাওয়া হয় 1911 সালে, 1911 সালে জনগণ মন প্রথম গাওয়া হয়, মনে রাখো। ওকে। কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়, এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো, কংগ্রেসের কোন অধিবেশনে। তো এই ধরনের কোশ্চেনও তোমরা পাবে, কোন অধিবেশনে জনগণ মন প্রথম গাওয়া হয়। তাহলে অ্যান্সার কি হবে, কলকাতা অধিবেশনে, সেটা মনে রাখো, কলকাতা অধিবেশনে জনগণ মন প্রথম গাওয়া হয়। সেই কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল, এ ধরনের কোশ্চেন হতে পারে। সেই কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিল বিশাল নারায়ণ ধর, সেটা মনে রাখো, বিশাল নারায়ণ ধর। দেখো প্রত্যেকটাই জনগণ মন রিলেটেড। তারপরে আর একটা কোশ্চেন হতে পারে যে কত সালে, মনে রাখো আর একটা কোশ্চেন হতে পারে, কত সালে, এ ধরনের কোশ্চেন হতে পারে, মনে রাখো, কত সালে সংবিধান সভায়, সংবিধান সভায়, সংবিধান সভায়, সংবিধান সভায় জনগণ গাওয়া হয়। তাহলে সংবিধান সভায় যদি বলে কবে জনগণ গাওয়া হয়, সেটাও মনে রাখো, 1950 সালে, 1950 সালে 24শে জানুয়ারি, 1950 সালে 24শে জানুয়ারি সংবিধান সভায় জনগণ মন গাওয়া হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে মনে রাখো। আচ্ছা, এছাড়া আর একটা কোশ্চেন হতে পারে জনগণ মন গাওয়ার সময় কতটা, গাওয়ার সময়, সেটা মনে রাখো, জনগণ মন গাওয়ার সময় কিন্তু মনে রাখো 52 সেকেন্ড। এই ধরনের কোশ্চেন কিন্তু পেতে পারো, জনগণ মন গাওয়ার সময় হলো 52 সেকেন্ড। তাহলে প্রত্যেকটা তথ্য মনে রাখো, প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো তোমাদের জন্য পার্ট 1 এ আমি দুটো কোশ্চেন দেখে গেছিলাম,
তোমরা অনেকে অ্যান্সার করেছো, আমার খুব ভালো লেগেছে। পার্ট 1-এ তোমাদের জন্য এই দুটো কোশ্চেন রেখে গেছিলাম। ভারতীয় সংবিধানে ডিসেস শব্দটির সাহায্যে কি বোঝানো হয়? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কেউই করোনি, তো চলো আমি ডিসকাস করে দিচ্ছি। সংবিধানের ডিসেস শব্দটির সাহায্যে বোঝানো হয়, দেখো, সংসদে। তো সংসদ নিয়ে তোমাদের কাছে অনেক তথ্য দিয়েছি, আশা করি তোমরা সকলে মনে রেখেছো সংসদ নিয়ে যে তথ্যগুলো দিয়েছি। তো সংশোধনে কোনো একটা যদি অধিবেশন হয়, ভালো করে মনে রাখো, কোনো একটা যদি অধিবেশন হয় সংসদের, সেই অধিবেশন তোমরা জানো স্থগিত রাখা হয়। কোনো একটা অধিবেশন যদি স্থগিত রাখা হয়, মনে রাখো স্থগিত রাখা হলো, আবার পুনরায় চালু করা হলো, মনে রাখো পুনরায় অধিবেশনটা চালু করা হলো। তাহলে এই স্থগিত রাখা হলো আবার পুনরায় চালু করা হলো, এদের মধ্যবর্তী যে সময়, এদের মধ্যবর্তী, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে মনে রাখো, এদের মধ্যবর্তী যে সময়, সেই সময়টাকে বলা হয় ডিসেস। সেই মধ্যবর্তী সময়টাকে বলা হয় ডিসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংসদ নিয়ে তোমাদের অনেক তথ্য দিয়ে দিয়েছি, আর কিছু বলার নেই। সংসদে কোনো একটা অধিবেশন স্থগিত রাখা হলো এবং পুনরায় চালু করা হলো, সেই মধ্যবর্তী যে সময়টা, এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় ডিসেস। ওকে, আর নেক্সট কোশ্চেন যেটা তোমাদের জন্য রেখে গেছিলাম, কততম সংবিধান সংশোধনীতে ভোটার বয়স কমানো হয়েছে? এটা তো খুব ইজি কোশ্চেন, অনেকে অ্যান্সার করেছো। এটা অ্যান্সার কি যাবে? 61তম সংবিধান সংশোধনীতে। 61তম সংবিধান সংশোধনীতে ভোটার বয়স কমানো হয়েছে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। আর এটা কত সালে হয়েছে তোমাদের সেটা বলতে বলেছিলাম, এটা 1989 সালে। 1989 সালে এই সংশোধনীটা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটাও। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো, আজকে পার্ট 2-তে তোমাদের জন্য আবার দুটো কোশ্চেন আমি রেখে যাচ্ছি। দুটো কোশ্চেনই তোমরা অবশ্যই অ্যান্সার করবে, প্রত্যেকে অ্যান্সার করবে। বন্দে মাতরম সঙ্গীতটি কত সালে প্রথম গাওয়া হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদেরকে আজকে জনগণ নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি। তোমরা আমাকে কমেন্টে জানাবে বন্দে মাতরম সঙ্গীতটি কত সালে প্রথম গাওয়া হয়েছিল। প্রত্যেকে অ্যান্সার করবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই। আর দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র কার কাছে পেশ করবে? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে। যেটা তোমাদেরকে আমি বলেছি, ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের কাছে এইটুকুই আমি সাপোর্ট চাই যে খুব তাড়াতাড়ি 200 লাইক এবং 2K ভিউ আমি দেখতে চাই। 2K ভিউ যখনই আমি দেখতে পাবো, তোমাদের জন্য অবশ্যই পার্ট 3 নিয়ে আমি চলে আসবো। এটা পার্ট 2 চলছে। তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের কাছে এইটুকুই জাস্ট আমি সাপোর্ট চাইছি যে খুব তাড়াতাড়ি 2K এবং 200 লাইক দেখতে চাই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video, please